তো চলো আমরা আজকের ফুড এসআই এক্সামস ম্যাথসের ক্লাস 1 শুরু করছি। ফার্স্ট যেটা কোশ্চেন আমি রেখেছি তোমাদের জন্য সেটা হচ্ছে এরকম। তোমরা প্রশ্ন দেখো এবং জলদি জলদি উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, হ্যালো বিক্রম, রমিত, বৃন্দাবন, অভিজিৎ, চুমকি, গোপীনাথ, বিশ্বজিৎ, কৃষ্ণ, অপব্রত, ব্রহ্মানন্দ, ভিক্টর এবং সুদীপ দেখছো, স্বাগত দেখছো, আরো অনেকে দেখছো। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এবং দেখো আমি প্রথম প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। সঞ্জয় জয়েন করেছে, সুশান্ত জয়েন করেছো। হ্যাঁ, গুড ইভিনিং জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। তো দেখো প্রথম প্রশ্ন চলে এসছে, উত্তর দেবে। জলদি জলদি উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাতে কি হবে কম টাইমে আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারবো। এবং আমি আমার মতে যেগুলো আসার সম্ভাবনা আছে, উজ্জ্বলও জয়েন করেছো, হ্যাঁ গুড ইভিনিং। আসার যেগুলো সম্ভাবনা আছে প্রশ্ন, সেই সব প্রশ্ন আমি তোমাদের লাগাতার করাতে থাকবো, ঠিক আছে? প্রত্যেকে যে দিন আমি ক্লাস দেবো তোমাদের একটা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি আমি, ফুড এক্সাম স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, ক্যাপশনে পেয়ে যাবে, তো জয়েন করতে পারো। তো চলো আমরা উত্তর পেয়েছি সৌরভের কাছে প্রথম 625। উমাও জয়েন করেছো, আমিও গুড ইভিনিং জানাচ্ছি। সুমনও জয়েন করেছো, হ্যাঁ। আর বাকিদের উত্তর কি হবে? 1, 3, 5, 7, 9, 11 ডট ডট দিয়ে 25তম সংখ্যার গড় কত? চলো, সৌরভ আবার উত্তর দিয়েছো 25, রিতেশ উত্তর দিয়েছো 25, ভিক্টর উত্তর দিয়েছো 625, কৃষ্ণ উত্তর দিয়েছো 25, মমিতাও জয়েন করেছো, গুড ইভিনিং, স্বাগত জানাই। স্বাগত উত্তর দিয়েছো 25, অর্পণ 25, রমিত 25। চলো এবারে আমরা উত্তর দেখতে পাচ্ছি, বৃন্দাবনও দিয়েছো 25 উত্তর দেখতে পাচ্ছি। এবারে আস্তে আস্তে প্রত্যেকেই দিচ্ছ এবং কোয়েশ্চেন্সটি বুঝতে পেরে গেছো। তো চলো আর দেরি না করে আমরা এই কোয়েশ্চেন্সের সলিউশন দেখে নিই। তো দেখো প্রত্যেকেই যে উত্তর দিয়েছো একদম সঠিক উত্তর দিয়েছো, কারেক্ট উত্তর দিয়েছো। মানে এটার উত্তর হচ্ছে 1, 3, 5 তোমাকে দিয়েছে না, 1, 3, 5, 7, 9, 11 থেকে 25তম সংখ্যার 25th টার্ম যেটা আসবে তার গড় কত হবে? 25th টার্ম, 25তম সংখ্যা নয়, মানে 25 পর্যন্ত যে সংখ্যাটা আছে সেটা নয়, 25তম টার্ম। তো তার মানে আমরা জানি যে যখনই অড নাম্বার বা বিজোড় সংখ্যার অড নাম্বারে, কনজিকিউটিভ অড নাম্বারে যদি আমাদেরকে গড় নির্ণয় করতে বলে, তখন আমরা করি অড নাম্বারের এভারেজ হচ্ছে n। n মানে বুঝতেই পারছো, এগুলো আমরা অনেকবারই ক্লাসে করেছি, আবারও করছি। n মানে নাম্বার অফ টার্ম, ম্যাক্সিমাম নাম্বার অফ টার্ম। অর্থাৎ এই ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ টার্ম কত আছে? 25। তাহলে 25টাই সংখ্যা আছে, তাহলে n এর মান এই ক্ষেত্রে 25ই হবে। তাহলে আমাদের উত্তর হবে 25। তো চলো প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই দিয়েছো, ভেরি গুড, ঠিক। হ্যাঁ হ্যাঁ 25 হবে, ঠিক। তারপরে দেখতে পাচ্ছি আরো সবাই উত্তর দিয়েছো, আমি যাদের নাম পড়েছি তারপরে উত্তর দিয়েছো। হ্যাঁ ঠিক, কারেক্ট আনসার ছিল প্রত্যেকেরই 25, কারেক্ট আনসার। মনে রাখবে, ঠিক আছে, মনে রাখবে। আর যদি আমাদের এটা সাম বলতো তাহলে n এর স্কোয়ার হতো, যেটা আমরা জানি। যদি সমষ্টি কত বলে দিত এরকম 25তম সংখ্যার সমষ্টি কত, তখন আমরা কি করতাম? n এর স্কোয়ার। এর সাথে আলোচনা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই ক্ষেত্রে কি সাম। আর যদি আমাদেরকে এভারেজ জিজ্ঞাসা করে, তার মানে শুধু n এর মানই আনসার। এর মানে যততম পর্যন্ত আমাকে যেতে বলেছে বিজোড় সংখ্যার তততম টার্মই হচ্ছে আমাদের আনসার, তাহলে 25ই আনসার হবে। চলো আমি নেক্সট কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে কলেজ নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পায়, সে পরাজিত প্রার্থী থেকে 144 ভোট বেশি পায়। ওই নির্বাচনে কতজন ভোটার অংশগ্রহণ করেছিল? তো একদম খুব সিম্পল কনসেপ্টের কোশ্চেন আমি আজকে তুলে ধরেছি তোমাদের সামনে, জাস্ট রিভিশন ক্লাস আছে। তো প্রথম ক্লাস আমাদের একটু কি হবে, কনফিডেন্স বুস্ট আপের ক্লাস হবে। তারপর আবার বলছি, যত ধীরে ধীরে আমাদের ক্লাস এগিয়ে যাবে আমরা কিন্তু ভ্যারাইটি টাইপ অফ কোশ্চেন্স প্রতিদিনই করব, ঠিক আছে? যত ক্লাস এগিয়ে যাবে
তত আমরা ভ্যারাইটি টাইপ অফ কোয়েশ্চেন্স প্রতিদিনই দেখব, এবং আশা করছি তোমাদের এই ক্লাসের মাধ্যমে নিশ্চয়ই উপকার হবে, উপকৃত হবে তোমরা। এবং প্রতিদিনের ক্লাসের একটা স্পেশাল নোট বানাবে। চলো, বিক্রম উত্তর দিয়েছো 600, তপব্রত 600, স্বাগত 600, বৃন্দাবন 600, সৌরভ 600, কৃষ্ণ 600, নন্দিতা, রমিত বলেছো 600, 600 নাম্বারের, মানে 600 জনের ভোটদাতা কতজন ছিলেন? 600। নেক্সট রিতেশও বলেছো 600। ঠিক, চলো এবারে আমরাও দেখে নেবো। তো বুঝতেই পারছো এই কোয়েশ্চেনটাও আমরা এইভাবে দেখি যে মোট কতজন আছেন, তার মানে আমরা ধরে নিই যে মোট 100% রয়েছেন। মোট টোটালকে আমরা অলওয়েজ পার্সেন্টেজে 100% ধরি। তার মধ্যে যিনি উইনার, ভালো করে ভাবো, যিনি উইনার তিনি 62% নম্বর পেয়েছেন। তাহলে ভাবো 100 এর মধ্যে যদি 62% উইনার ভোট পান, তাহলে অবশিষ্ট নিশ্চয়ই লুজার ভোট পাবেন। তাহলে অবশিষ্ট কত? 38%। 100 থেকে বাদ দিয়ে দাও, 100 থেকে 62% বাদ দিয়ে দাও, 38% হচ্ছে লুজার। এইবারে প্রশ্নতে বলেছিল যে সে মানে পরাজিত প্রার্থী থেকে, মানে যিনি বিজয়ী হয়েছেন তিনি পরাজিত প্রার্থী থেকে 144 ভোট বেশি পায়। তার মানে যেটা আমাদের পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে, মানে পার্সেন্টেজ যেটা 62 আর 38, তাহলে 38-এর সাপেক্ষে 62% উইনার কত পার্সেন্ট বেশি পেয়েছেন, এইভাবে দেখি আমরা। তাহলে যেহেতু এখানে ভোট বেশি বা কম পাই বলেছে, মানে অর্থাৎ ডিফারেন্স বলেছে, পার্থক্য, দুজনের ভোটের পার্থক্য, তাহলে আমরা পার্সেন্টেজের ডিফারেন্স দেখি। তাহলে এই ক্ষেত্রে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি যে 4, তাই তো, তার মানে 44% এর ভ্যালু হচ্ছে 144। ঠিক আছে, মানে ডিফারেন্স, পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে আমাদের টোটাল নাম্বারের ডিফারেন্স। এবারে আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস 24% হবে। তো 38 আর 62 ডিফারেন্স 24%, তাহলে 24% যে ডিফারেন্স সেটা হচ্ছে 144। তাহলে মোট ভোটার 100% ছিল। তাহলে আমরা জানি যদি কোন একটা পার্সেন্টেজের ভ্যালু আমাদের জানা থাকে, তাহলে 100% এর ভ্যালু কত হবে বুঝতে পেরে যাব। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইন্টু 4 6 24, 6 2 12 আর 2 14, মানে 24-এর সাপেক্ষে 144 কত গুণ? 6 টাইমস 6 গুণ। তাহলে এরও আমরা 6 গুণ করব। তাহলে 100 ইন্টু 6, তার মানে 600 কি আসছে? 600 আসছে 100% এর রেজাল্ট। আর 100% এর রেজাল্ট মানেই তো টোটাল ভোটার আমরা ধরেছিলাম 100%। তো তার মানে 600 হচ্ছে 100। ঠিক, কারেক্ট আনসার প্রত্যেকেরই চলে এসছে আবার, ভেরি গুড। ঠিক, তাহলে এই কোশ্চেনটিরও সমাধান হয়ে গেছে, তোমরাও করেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দ্য কোশ্চেন নাম্বার 3, ট্রেনের অঙ্ক নেওয়া আছে। ঘন্টায় 45 কিমি বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? চলো উত্তর দাও। সেতুটির দৈর্ঘ্য কত? ট্রেনের অঙ্ক খুব স্পেশাল, তোমরাও জানো, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে ট্রেনের অঙ্ক প্রায় থাকেই প্রশ্নতে। আর আমরা বিভিন্ন টাইপের কোশ্চেন কিন্তু সলভ করব। আবার বলছি, প্রতিদিনের যে আমরা ক্লাস দেব, প্রতিদিন মানে আমি চেষ্টা করছি একদিন অল্টারনেট তোমাদের ক্লাস দেবো, ঠিক আছে? তোমাদের ক্লাস ফুড এসআই এক্সাম যেটা ম্যাথস ক্লাস, সেটা একদিন অল্টারনেট থাকবে। আর যেদিন যেদিন ক্লাস হবে সেদিনের নোটস গুলো একটা খাতায় তোমরা প্রপারলি লিখে রাখবে, ঠিক আছে? তারপর আলটিমেট দেখবে যেদিন পরীক্ষা থাকবে তার 1-2 দিন আগে সব জিনিসগুলো আরেকবার রিভিশন করে নিলে অনেক ভালো হবে। তো চলো, বিক্রমের উত্তর এসেছে 235, সৌরভ বলেছো 245, স্বাগত 235, 235, রমিত বলেছো 245, কৃষ্ণ 235, তুষার 245, তপব্রত 245, বিক্রম 245 বলেছো, বৃন্দাবন 235,
আচ্ছা, রূপেশ 235, পায়েলও বলেছো 245। ঠিক আছে, চলো দেখি। এবার আমরা কোশ্চেনের সাথে সাথে কনসেপ্ট আলোচনা করবো, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা বুঝতেই পারছো যে আমরা কি জানি, ঘন্টায় 45 কিমি বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন আছে, 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করেছে। তার মানে যখনই একটা ট্রেন একটি সেতুকে অতিক্রম করে চলে যাচ্ছে, তার মানে দেখো আমাদের জানাই আছে, আমরা স্কুল লাইফ থেকেই পড়ে এসেছি বা ট্রেনের অঙ্কর কনসেপ্টই আছে যে ট্রেন যদি কোনো একটি সেতু বা ব্রিজ, প্ল্যাটফর্ম বা অন্য কোনো ট্রেনকে ক্রস করে বা টানেলকে ক্রস করে, তখন আমরা জানি ট্রেনের লেন্থের সাথে ব্রিজের লেন্থও ক্রস হয়েছে। ব্রিজ থাকলে ব্রিজ, প্ল্যাটফর্ম থাকলে প্ল্যাটফর্ম, টানেল থাকলে টানেল, আর আদার কোনো ট্রেন থাকলে আদার কোনো ট্রেন। তাহলে আমরা জানি ট্রেনের লেন্থের সাথে ব্রিজের লেন্থ এর সমষ্টি আমরা ক্রস করি, এটাই জানি। আর এর হিডেন মিনিং আমি প্রতিবারই তোমাদের ক্লাসে আলোচনা করেছি। এর হিডেন মিনিং হচ্ছে যে ট্রেন টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে ইন 30 সেকেন্ড। বুঝা যাচ্ছে? ওই টোটাল ডিস্টেন্সটাই তো ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ বা ব্রিজের লেন্থ বা আদার ট্রেনের লেন্থ বা টানেলের লেন্থ, হবে কিনা? তার মানে আমি যদি বুঝতে পেরে যাই যে 45 কিমি প্রতি ঘন্টা বেগে একটি ট্রেন 30 সেকেন্ডে কত দূর যেতে পারে, ঠিক 30 সেকেন্ডে কত দূর যেতে পারে, তো তার মানে টোটাল ডিস্টেন্স ট্রাভেল ইন 30 সেকেন্ডস, 30 সেকেন্ডে যাই, টোটাল পেয়ে যাবো একটা। আর তার মধ্যে ট্রেনের লেন্থ তো দেওয়া আছে 130। ট্রেনের লেন্থ যদি দেওয়া থাকে তো টোটাল যেটা 30 সেকেন্ডের জার্নি হবে, সেই 30 সেকেন্ডের জার্নির থেকে ট্রেনের লেন্থ 130 মিটার বাদ দিয়ে দিলেই আমি সেতুর লেন্থ পেয়ে যাবো, ব্রিজের লেন্থ পাবো কিনা। ব্যাস, ঠিক। তো চলো আমরা উত্তর তো পেয়ে গেছি, তোমরা উত্তর দিয়েই দিয়েছো প্রত্যেকেই, ঠিক কারেক্ট ছিল। হ্যাঁ, আমি বলছি তাহলে আমি এইটুকুই বোঝাবো এই কোশ্চেনের, যখনই এই টাইপের কোশ্চেন থাকে যে 45 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, পার আওয়ার গতিবেগে 30 সেকেন্ডে আমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করছি। আর এই টোটাল ডিস্টেন্সই হচ্ছে ট্রেনের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ। আমি আবার বলছি, ট্রেনের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ। তাহলে টোটাল লেন্থ যদি জানতে পেরে যায় তো টোটাল ডিস্টেন্স জানতে পেরে যাবো। যেমন ধরে নাও 45 কিমি প্রতি ঘন্টা বেগে 30 সেকেন্ড, আচ্ছা এই ক্ষেত্রে 30 সেকেন্ড আছে, তাহলে আমরা জানি সেকেন্ডের সাথে কিলোমিটার পার আওয়ার তো মানানসই হবে না, সেম ইউনিট নেই। তো সেই জন্য আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করে দেবো। মানে 1 সেকেন্ডে কত যায়, 30 সেকেন্ডে কত যায়। তাহলে 45 কিমি প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করার জন্য আমরা গুণ করি 5 এর 18 করি। তো তার মানে আমি ডাইরেক্ট এখানে করছি 45 গুণ 5 এর 18। এটা সলভ করে রাখার দরকার নেই, এইটা পেলে তুমি মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে এত মিটার যাবে। এবারে তোমার কাছে জানা আছে 30 সেকেন্ডে কত দূর যাবে, তো ডাইরেক্ট তুমি এখানে 30 এর সাথে গুণ করে দাও, 30 এর সাথে গুণ করে দাও, ব্যাস। তো তুমি বুঝতে পেরে গেছো যে 45 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 30 সেকেন্ডে কত দূর যাবে। এবারে কাটাকুটি, 9 5 9 2 2 15, তো তার মানে হচ্ছে 25 ইন্টু 15। তাহলে যদি 16 থাকতো তাহলে 400 থাকতো, একটা 25 কম আছে, তো 375 মিটার। এটা কি আসছে, টোটাল ডিস্টেন্স, ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, সরি এই ক্ষেত্রে ব্রিজ আছে তো ব্রিজের লেন্থ। তাহলে ভাবো ট্রেনের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ যদি 375 মিটার আসে, আর যদি আমাদের জানা থাকে যে ট্রেনের লেন্থ হচ্ছে 130 মিটার, তাহলে তুমি খুব ইজিলি বলে দেবে ব্রিজের লেন্থ হচ্ছে 375 থেকে 130 বাদ চলে যাবে, তাহলে 5 4 2, তাহলে 245 মিটার ছিল উত্তর, কারেক্ট। এবং প্রত্যেকেই উত্তর করেছো, ভেরি গুড, ঠিক উত্তর ছিল, ঠিক 245 মিটার আনসার। ঠিক আছে, তো আমি
দেখো আমি কোশ্চেনের সাথে সাথে কনসেপ্ট আলোচনা করছি, অনেকের তো জানা আছেই, এবার অনেকেই আছো যাদের হয়তো কনসেপ্টগুলো জানা আছে কিন্তু কখনো কখনো কি হয়ে যায় না, আমরা ভুলে যাই, তো তাদেরকেও রিভাইজ করানোর জন্য আমি আরেকবার কনসেপ্টগুলো তুলে ধরছি, ঠিক আছে? তাহলে চলো এই কোশ্চেনটি আমরা সমাধান করতে পেরেছি, তো আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে নিচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 4। দেখো এই সেভ এলসিএম থেকে একটা কোশ্চেন নিয়েছি আমি। 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? চলো উত্তর দাও। বিক্রমের উত্তর এসেছে 293। চলো বিক্রমের উত্তর অনেক তাড়াতাড়ি আসছে, ভেরি গুড। বাকিরাও সলভ করে উত্তর দেবে। রমিতের উত্তরও চলে এসেছে 288। সৌরভ 288। স্বাগত 293। আচ্ছা এখন আমি একটা জিনিস আলোচনা করছি, এখন আমি কিছুদিন মানে কিছু ক্লাস আমি মিসলেনিয়াস নিচ্ছি, ঠিক আছে? মিসলেনিয়াস মানে এরকম মিসলেনিয়াস অঙ্ক নিয়ে আমি আসবো তোমাদের রিভিশন করার জন্য, প্র্যাকটিস করানোর জন্য। এবার যদি কারো কোনো মনে হয় যে কোনো টপিকে তোমাদের কনসেপ্টের প্রয়োজন আছে, যে টপিকের কনসেপ্টটা আরেকবার রিভাইজ করে দিলে ভালো হতো, তো আমাকে জানাবে, ঠিক আছে? তখন আমি ডেডিকেটেড ওই টপিকের উপর, শুধু ওই টপিকের উপরই কোয়েশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো বা তোমাদের রিভিশন করিয়ে দেবো, ঠিক আছে? এখন কিছুদিন মিসলেনিয়াস আমি করাবো, তাহলে কি হবে, ওভারঅল একটা রিভিশন হয়ে যাবে প্রতিটা টপিক থেকে। তারপর যদি মনে হয় তোমাদের যে কোনো একটা ডেডিকেটেড টপিক করিয়ে দিলে ভালো হয়, তো আমি সেটাও করে দেবো, আমাকে জানাবে। ঠিক, তারপর দেখতে পাচ্ছি রিতেশ, নন্দিতা, সৌমেন, অভিজিৎ, বৃন্দাবন এবং সৌরভ উত্তর দিয়েছো। ঠিক, চলো ঠিক। আবার দেখো প্রত্যেকের প্রথম দিকে একটু ভুল উত্তর আসছিল, তারপর দেখতে পাচ্ছি প্রত্যেক জনই তারপর ঠিক ঠিক উত্তর দিয়ে দিয়েছো। কারণ এই জায়গাতে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, এটাও ভাবতে হবে, কারণ ভাগ করলে ভাগ মিলে যাবে যদি বলে তো এক কথা, আর প্রতি ক্ষেত্রে অবশিষ্ট যদি থাকে তাহলে এক কথা। তাহলে বুঝতেই পারছো কি বলেছে, বলেছে 200 এবং 300 এর মধ্যবর্তী, মাঝে 200 থেকে 300 মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে, মানে আপ টু 300 পর্যন্ত গ্রেটেস্ট নাম্বার সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে, 6 দ্বারাও ভাগ যাবে, 8 দ্বারাও ভাগ যাবে, 9 দ্বারাও ভাগ যাবে, তার মানে যে সংখ্যাটি বার করতে চাইছে সেটা ভাগ যাবে দেওয়া সংখ্যা দ্বারা, অর্থাৎ আমাদেরকে বার করতে হবে 6, 8 আর 9 এর এলসিএম, লিস্ট কমন মাল্টিপল লসাগু। লসাগু কারণ 6, 8 আর 9 দ্বারা কমপ্লিটলি বিভাজ্য হয়ে যায়। তাহলে 6, 8 আর 9 এর এলসিএম কত? তো 2 কিউব ইন্টু 3 স্কোয়ার, তাহলে 8, 9, 72 এলসিএম চলে এসছে সবার এলসিএম 72। এবার ভাবো 72 কি 300 পর্যন্ত গ্রেটেস্ট নাম্বার? নয় নিশ্চয়ই। তো 3 ডিজিট পর্যন্ত যাবার জন্য, মানে 300 পর্যন্ত যাবার জন্য আমি 72 এর টাইমস চিন্তা করব। তাহলে 72 4 7 28, তার মানে 4 গুণ যদি নিয়ে নিচ্ছি, 4 2 8 আর 4 7 28, তো তার মানে দেখো 72 যদি ভাগ যায়, তাহলে 72 এর 4 গুণও যেটা 288, 6, 8 আর 9 দ্বারা ভাগ যাবে, কমপ্লিটলি ডিভিজিবল হবে, সম্পূর্ণ বিভাজ্য হবে, ঠিক আছে? তাহলে আমরা কি খুঁজলাম জানো, আমরা খুঁজলাম যেমন 6, 8 আর 9 এর এলসিএম, অর্থাৎ কে ভাগ যাচ্ছে খুঁজে নিলাম, যে ভাগ যাচ্ছে তার মাল্টিপলও খুঁজে নিলাম, যে আপ টু 300 পর্যন্ত কোন সংখ্যা আছে। তাহলে 72 এর 4 গুণ করে দিলেই পেয়ে গেলাম 288। দেখো 300 পর্যন্ত 288 গ্রেটেস্ট নাম্বার, যেটা ভাগ চলে যাবে, অর্থাৎ 72 দ্বারা কমপ্লিটলি ভাগ চলে যাবে।
তাহলে 288 ভাগ যাচ্ছে, কিন্তু কোশ্চেন এইটা বলেনি যে কমপ্লিটলি ভাগ যাবে, বলেছে দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, প্রতি ক্ষেত্রে 5 রিমাইন্ডার থাকবে, অবশিষ্ট থেকে যাবে। তো তার মানে আমরা কি করি, 288 তো ভাগ চলে যাচ্ছে, কমপ্লিটলি ডিভাইড হয়ে যাচ্ছে, এবার বলেছে প্রতি ক্ষেত্রে 5 ভাগ শেষ, তো তার মানে 288 সাথে 5 যোগ করে দিই, দিয়ে যোগ করার পর 8 5 13, মানে 293 সংখ্যাটিকে যদি আমি ভাগ করে, দেখো 293 দিয়ে দিলাম, 293 নাও। এবার 293 কে যখনই আমি 6 8 আর 9 দ্বারা ডিভাইড করব, তো 288 পর্যন্ত ভাগ চলে যাবে, আর বাকি যে নাম্বার থাকবে 5, সেটা প্রতিবারই অবশিষ্ট থাকবে। তাহলে এই কোশ্চেনের উত্তর ছিল অপশন সি 293, যে উত্তর তোমরা প্রত্যেকে কারেক্ট দিয়েছো, ঠিক, ভেরি গুড, ওয়েল ডান। তাহলে চলো এই কোশ্চেনটিও আমরা দেখে নিলাম। পরবর্তী প্রশ্ন নিয়ে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 5। দেখো এই টাইপের প্রশ্ন প্রচুর দেয়, তোমরাও জানো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তোমরা প্রচুর পাবে। এ এর বেতন বি এর বেতনের অপেক্ষা 50% কম, বি এর বেতন এ এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি? চলো পার্সেন্টেজের একটা খুব সিম্পল কনসেপ্টের অঙ্ক আছে, উত্তর দাও। বিক্রমের উত্তর এসেছে আবার 50 বলেছো, 50%। আচ্ছা, শুভদীপ বলেছো ক্যালকুলেশন ফাস্ট করার জন্য একদিন ক্লাস দিলে ভালো হয়। ঠিক আছে, আমি চেষ্টা করব, অবশ্যই, ঠিক আছে। চলো, মিষ্টি উত্তর দিয়েছো 100%, রমিত 50%, সৌরভ 100, স্বাগত 100, বিট্টু উত্তর দিয়েছো 100, মানে হাফিজুল দেখছো, বৃন্দাবন বলেছো 100, স্বর্ণেন্দু 100, উমা বলেছো সি মানে 100। ঠিক, চলো কারেক্ট, কারেক্ট, ভেরি গুড। আবার দেখো প্রত্যেকে সঠিক উত্তর এসেছে। তো দেখো আমরা এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে করি, যেমন ধরুন একটা খুব খুব মানে পপুলার মেথড আছে, যেটাকে আমরা বলি ফর্মুলা মেথড, যেটা হয় আর বাই 100 প্লাস মাইনাস আর ইন্টু 100%। মনে আছে, আমরা এই মেথডটি ক্লাসে বহুবার আলোচনা করেছি। এটা একটা পপুলার মেথড যেটা অনেকেই ইউজ করে। আর মানে রেট, রেট মানে এই যে যত পার্সেন্ট বাড়ছে বা কমছে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমি প্লাস মাইনাস একবারে লিখে দিই। প্লাস মানে যদি বাড়ে, এখানে বলেছে বেতন 50% কম, যদি বলতো 50% বেশি, বেশি বললে প্লাস, যেহেতু কম বলেছে সেই জন্য মাইনাস নেব। তাহলে এই মেথড একবার দেখে নিই। তাহলে আর মানে 50, রেট মানে 50 উপরে, আর নিচে 100, যেহেতু কম বলেছে তো -50 ইন্টু 100%। তাহলে উপরে 50 বাই নিচে 50 ইন্টু 100%, তাহলে 50 50 কেটে গেল, তাহলে 100% আনসার। তাহলে অপশন সি উত্তর, ঠিক উত্তর ছিল, ভেরি গুড, ঠিক আছে। তো এইটা গেল পপুলার মেথড। এবারে আমরা আরেকটা মেথড ইউজ করি, ম্যাজিক্যাল মেথড, বুঝতেই পারছো। শুধুমাত্র আমাদের কি প্রয়োজন, দেখো এটাও কার্যকরী আছে নিশ্চয়ই, এটাও কার্যকরী হয়, এটাও ঠিক আছে, কিন্তু আমরা একটা ম্যাজিক্যাল মেথড ইউজ করি, কি পার্সেন্টেজকে কাজে লাগাই। যেমন বলেছে 50% কম, এরকম বলেছে কম বা বেশি, এরকম করে দেখি 50%-এর ফ্র্যাকশন বানাই, ভগ্নাংশ। 50%-এর ফ্র্যাকশন বুঝতে পারছো, 1/2। তাহলে আমরা জানি নিচে বেস থাকে, উপরে রেজাল্ট থাকে। এবার বলেছে 50%, মানে 2 এ 1 কম, মনে পড়ছে এরকম করেছিলাম, নিচে 2 উপরে 1, তাহলে উপরে রেজাল্ট থাকে, উপরে রেজাল্ট নিচে বেস থাকে, তাহলে 2 এর সাপেক্ষে 1 কম, তাহলে এখন হয়ে গেল 1। তাহলে 2 এ যত কম 1 এ তত বেশি, অর্থাৎ 2 এ 1 কম 1 এ 1 বেশি, অর্থাৎ 1/1। 1/1 এর যে ফ্র্যাকশন আসছে তার পার্সেন্টেজের ভ্যালু কত? 1 মানে 100%, তাহলে 100% আনসার। ঠিক উত্তর ছিল, ভেরি গুড, ঠিক। তো এইভাবেও দেখতে পারো, অনেক সুবিধা হয়, তুমি মানে না লিখে সলভ করে দিতে পারবে। 50% 1/2, 2 এ 1 কম, তাহলে 1 এ 1 বেশি, তাহলে 1/1 1, 1 মানে 100% আনসার, ঠিক। চলো নেক্সট, 6 নাম্বার। এই কোশ্চেনও দেখতে পাবে, মাস্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট টাইপ। দেখো, জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 33.13% লাভ হবে? আচ্ছা, ক্লাসের পিডিএফ আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে।
আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো ক্লাসের পিডিএফ। প্রশ্ন লেখার এখন প্রয়োজন নেই, কারণ এখন তোমরা শুধু সলিউশনের দিকে মনোযোগ দাও। পিডিএফ শেয়ার করব, তখন কোয়েশ্চেনগুলো তোমরা খাতায় লিখে নিও, ঠিক আছে? সুবিধা হবে। এখন শুধু সলিউশনের দিকে মনোযোগ দেবে। চলো, তপব্রতর উত্তর এসেছে 1:3। গোপীনাথ উত্তর দিয়েছো এ মানে 3:1। সৌরভ উত্তর দিয়েছো 3:1। বিক্রম 1:3। তুষার সি মানে 1:3। নেক্সট স্বাগত বলেছো 3:1। বৃন্দাবন বলেছো 3:1। রিতেশ 1:3। অভিজিৎ সি বলেছো। নন্দিতা সি। অর্পণ এ। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, মানে ভিডিও কোয়ালিটি আর ভয়েস কোয়ালিটি ঠিক আছে? নেক্সট গোপীনাথ উত্তর দিয়েছো, ভিক্টর উত্তর দিয়েছো 1:3, ঈশান উত্তর দিয়েছো 1:3, রোহিত উত্তর দিয়েছো 1:3। ভিডিও কোয়ালিটি আর ভয়েস কোয়ালিটি ঠিক আছে? সবকিছু ক্লিয়ার আছে? কারণ প্রথম দিন হয়তো একটু অসুবিধা হতে পারে বা থাকতে পারে। ঠিক, চলো অভিজিৎ বলেছো। ঠিক ঠিক, চলো থ্যাংক ইউ। ঠিক, চলো উত্তর আমরা প্রায় অনেকের কাছেই পেয়ে গেছি। এই রকম প্রশ্নতে আমরা যে মেথড ইউজ করি বুঝতেই পারছো, খুব সিম্পল। ঠিক, চলো রমিত দিয়ে দিয়েছো, তপব্রত বলেছো, বৃন্দাবন বলেছো। ঠিক, থ্যাংক ইউ। তো আমরা কি জানি ভালো করে ভাবো, প্রফিট পার্সেন্ট মানে প্রফিট আপন সিপি, জানি কিনা? প্রফিট পার্সেন্ট মানে প্রফিট আপন সিপি। তো আমরা এই জিনিসটাকে এখানে ইউজ করব। এখানে কি বলেছে, জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে, অর্থাৎ মিল্ক ইজ টু ওয়াটার বলেছে, ঠিক আছে? বিক্রি করলে 33.13% লাভ হবে। এবার ভাবো একটা জিনিস, যে 33.13% কে আমরা মুখস্থ করে রেখেছি, মনে আছে? 33.13% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/3। ঠিক, এবারে বুঝতে পেরে গেছো আমি কেন লিখে রেখেছি এখানে। উপরে প্রফিট রেজাল্ট, নিচে সিপি বেস, তাহলে বেস 3, রেজাল্ট 1। তার মানে বলেছে জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 33.13% লাভ হবে, অর্থাৎ যেটা প্রফিট হবে সেটা 1 ইউনিট, জলের জন্য লাভ হবে 1 ইউনিট, আর বেসে কে থাকবে, মিল্ক থাকবে, মনে আছে? তাহলে 33.13% থেকে 1/3 ভ্যালু থেকেই তুমি উত্তর করে দিতে পারবে যে, আচ্ছা এই ক্ষেত্রে আমি একটু ভুল লিখেছি, জলের সঙ্গে বলেছে, তার মানে ওয়াটার রেশিও মিল্ক, ঠিক আছে? জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করলে, প্রথমে জল তারপরে দুধ হবে। তাহলে ওয়াটার হচ্ছে ওপরে রেজাল্ট, প্রফিট, জলের জন্যই তো লাভ হবে, উপরে আছে প্রফিট রেজাল্ট, তাহলে 1 অনুপাত জল, আর নিচে বেস মিল্ক থাকবে 3, তাহলে 1:3 আনসার। দেখো কিছু লেখার দরকার নেই কোয়েশ্চেন গুলো, কিচ্ছু লিখে সলভ করার দরকার নেই, তোমাকে শুধু পার্সেন্টেজ টু ফ্র্যাকশনের ভ্যালুটি মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ রাখো তুমি, বলছি তো, সেকেন্ডে উত্তর করে চলে আসবে, ঠিক আছে? ঠিক উত্তর ছিল। চলো চলো, ভেরি গুড, এবং থ্যাংক ইউ যারা আমাকে রিপ্লাই করেছো যে চলো ভিডিও কোয়ালিটি বা ভয়েস কোয়ালিটি সব ঠিক আছে। ঠিক, চলো থ্যাংক ইউ। আশা করছি বুঝতে পেরেছো। এই কোয়েশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট, আসার চান্স কিন্তু আছে, আমি আগের থেকে বলে রাখছি, কারণ এই কোয়েশ্চেন তোমরা জানো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তো প্র্যাকটিস করোই, এই টাইপের কোয়েশ্চেন প্রতিটা পরীক্ষাতেই এসেছে, এই পরীক্ষাতেও আসার সম্ভাবনা আছে, তো এটাকেও প্র্যাকটিস করে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন রেখেছি। বার্ষিক 6% হারে 18 মাসে 2000 টাকার সরল সুদ কত হবে? চলো, বিক্রমের উত্তর চলে এসেছে 180 রুপিস। আরো বাকিদের, বৃন্দাবনের উত্তর চলে এসেছে 180, তপব্রতরও 180,
স্বাগত 180, নন্দিতারও চলে এসেছে 180, রমিত 180, হাফিজুল 180, বর্ষা বলেছো 180, রিতেশ, ব্রহ্মানন্দ, সৌরভ, প্রত্যেকেরই উত্তর 180 চলে এসছে। ঠিক কারেক্ট আনসার ছিল প্রত্যেকেরই। তো আর অপেক্ষা না করে আমরা দেখে নিই। সঠিক উত্তর ছিল 180। তো আমাদেরকে কি বলেছে, 6% বার্ষিক হারে 18 মাসের এসআই কত হবে, এবং প্রিন্সিপাল দেওয়া আছে 2000 রুপিস। ঠিক, তাহলে 18 মান্থস মিনস দুরকম ভাবে ভাবতে পারি, যে 12 মান্থস প্লাস 6 মান্থস, এরকম ভাবতে পারি, অথবা এরকম ভাবতে পারি 6 মান্থসের 3টে ইন্টারভাল ভাবতে পারি কিনা। 6 মান্থসের 3টে ইন্টারভাল মানে 18 মাস, অথবা একটা কমপ্লিট ইয়ার 12 মাসের আর একটা হাফ ইয়ার 6 মান্থসের। এরকম কেন বলছি না, তুমি একবারে 6% আর 3% নিয়েও করতে পারো, 9%, অথবা এইখানেও করতে পারো, মানে বোঝানোর চেষ্টা করছে একই রেজাল্ট আসবে। 12 মাস মানে কি, দেখো রেট তো অলওয়েজ, যেটা রেট থাকে ইন্টারেস্ট রেট, সেটা পার অ্যানাম থাকে, অর্থাৎ বার্ষিক, 1 বছরের রেট থাকে। তাহলে 12 মাসে 6% পাবে, আর 6 মাসে, 12 মাসে 6 পেলে 6 মাসে অর্ধেক পাবে 3%। তাহলে 6 আর 3 টোটাল 9% রিটার্ন পাবে, পাবে কিনা। এবার যদি আমি 6 মান্থস করে দেখি, তাহলে ভাবো 12 মাসে 6, তো 6 মাসে 3, তাহলে 3% করে 3 বার পাবো, তাহলে 9%। একই জিনিস হচ্ছে। তো তুমি বুঝতে পেরেই গেছো যে আমরা টোটাল 18 মান্থসের যেটা এসআই পার্সেন্টেজে পাবো, এসআই পার্সেন্টেজে সেটা হচ্ছে 9% রিটার্ন পাবো। কার উপর রিটার্ন পাই, প্রিন্সিপালের উপর। তাহলে প্রিন্সিপাল যদি 2000 রুপিস হয়, তাহলে তার @9% কত হবে, 110, তাহলে 1% এর ভ্যালু যদি 20 টাকা হয়, তাহলে 9% এর ভ্যালু হবে 180। তো আনসার কারেক্ট, ঠিক উত্তর ছিল প্রত্যেকেরই। ভেরি গুড। প্রিয়া, তুষার এবং ঈশানও উত্তর দিয়েছিলে, তারপর বাকিদের তো নাম আমি পড়েছি, ঠিক ছিল উত্তর। ঠিক আছে, তো চলো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ বিক্রম। তো আমরা এই কোশ্চেনটিও দেখে নিলাম, মানে ওইরকমই যে 1 বছরে 6%, 6 মাসে 3%। তাহলে 1 বছর 6 মাস, 18 মাস মানে কি 1 বছর 6 মাস, তাহলে 1 বছরে কমপ্লিট 6% পাবো, আর হাফ ইয়ারে 0.5%, তাহলে 9% পাবো। তো ডাইরেক্ট 2000 এর উপর 9% চার্জ করে দাও, আনসার পেয়ে যাবে 2000 এর 9%। ঠিক, নেক্সট 8 নাম্বার। দেখো 8 নাম্বার, 1.21 এবং 0.09 এর মধ্য অনুপাত কত, মানে বুঝতে পারছো কি আছে, মেন প্রপোর্শনাল জিজ্ঞাসা করেছে। তো এই টাইপের কোশ্চেনও আমি তোমাদের সাথে বহুবারই বলেছি, ক্লাসে তো বলি, তাছাড়া অনলাইন ক্লাসেও বলেছি, এই টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট থাকে রেশিও টপিক থেকে। চলো উত্তর দাও। অপব্রত উত্তর দিয়েছো 33। স্বাগত 0.33। অপব্রত 3.3। রমিত 0.33, বিক্রম বলেছো 0.33, বর্ষা 0.33, রমিত 0.33, নন্দিতা বলেছো 0.33, অভিজিৎ সি, অর্থাৎ 0.33। ঠিক আছে, চলো দেখি। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি, কারেক্ট আনসার। ভেরি গুড, কারেক্ট আনসার ছিল। তাহলে এক্ষেত্রে মধ্য অনুপাত বা মধ্য সমানুপাতি আমরা বলি কাকে,
A রেশিও B প্রপোর্শন সাইন B রেশিও C, অর্থাৎ 1.21 রেশিও B, নেক্সট B রেশিও 0.09, এরকম টাইপের লিখি আমরা। তো এটা যখনই তুমি প্র্যাকটিস করে নেবে বারবার, তখন তোমার ডাইরেক্ট রেজাল্ট আসবে B স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.21 ইন্টু 0.09, কারণ আমরা জানি যে এক্সট্রিমের গুণফল সর্বদাই মিনস এর গুণফলের সমান হয়। এক্সট্রিম বলি, এগুলোকে বলি আমরা প্রান্তীয় পদ, আর এটাকে বলি আমরা মধ্যপদ। আমরা লজিক্যালি জানি যে প্রান্তীয় পদের গুণফল মধ্যপদের গুণফলের সমান হয়, তাহলে এদের গুণ হয়, সেই জন্য দেখো গুণ করে লিখেছি। আর এদেরও যদি গুণ করি বি ইন্টু বি, তো বি স্কোয়ার হবে, হবে কি না? তাহলে ওইরকম ভাবে তুমি ডাইরেক্ট লিখবে, এটা দেখা মাত্র তুমি ওইটাই লিখবে। এবারে আমাকে মধ্যপদ মানে বি এর মান জানতে চাইছে, অর্থাৎ এখানে পেয়েছি আমরা বি স্কোয়ার, তাহলে বি এর মান জানার জন্য আমাকে রুট দিতে হবে, তাহলে রুট স্কোয়ারকে কেটে দেবে, তাহলে বি পেয়ে যাবো। তাহলে বাঁ দিকে যদি রুট দিচ্ছি, তো ডান দিকেও আমাকে রুট দিতে হবে। তো তার মানে বলেছে যে 1.21 এর রুট ভেঙে নাও, আর 0.09 এর রুট ভেঙে গুণ করে দাও, সেটা হবে আনসার। তাহলে 1.21 এর রুট যদি ভাঙি, তাহলে সেটা হয় 1.1, আর 0.09 এর যদি রুট ভাঙছি, তাহলে তার উত্তর হয় 0.3। মানে খুব সিম্পল, 1.21 কি হয় আমি এখানে আলোচনা করে দিচ্ছি। দশমিক বাদ দিয়ে ভাবো 121 এর রুট কত হবে? 11। আর 0.09 দশমিক বাদ দিয়ে রুট ভাবো কি হবে? 3 হবে কিনা? এবারে দশমিকের যখন আমরা বর্গমূল নির্ণয় করি, তখন আমরা দশমিক যত ঘর পর দেওয়া আছে ডান দিক থেকে কাউন্ট করি, যত ঘর আছে তার অর্ধ সংখ্যক ঘর পর দশমিক দিই। মানে এই ক্ষেত্রে দেখলাম 1.21 মানে কি দুটো ঘর আছে, দেখো একটা ঘর পর দশমিক দিলাম। এখানে দেখো 9 আর 0, মানে এই দিক থেকে কাউন্ট করছি, তা দুটো ঘর আছে, দেখো একটা ঘর পর দশমিক দিলাম। তো ব্যাস, তো তার মানে বি এর ভ্যালু হয়ে গেল কত? আমরা কি করি 3, 11, 33, আর দুটো ঘর পর ডেসিমেল আছে, তো দুটো ঘর পর ডেসিমেল দিয়ে দিলাম, তাহলে 0.33 আনসার। 0.33 কারেক্ট আনসার ছিল। ভেরি গুড, প্রত্যেকেরই উত্তর এসেছে সঠিক, 0.33। ঠিক আছে, এই কোশ্চেনটিও ইম্পর্টেন্টের লিস্টে রাখবে তোমরা। ঠিক আছে, মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, আমি সবই একে একে কোনো না কোনো ক্লাসে প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রবলেমস বেসড অন এজ থেকে। দুইজনের বয়সের অনুপাত 5 নয়, তাদের একজন অপরজনের থেকে 40 বছরের বড়, তাদের বয়সের সমষ্টি কত? চলো উত্তর দাও। আচ্ছা, শুভদীপও বলেছো যে নাম্বার সিস্টেমের একটা কনসেপ্টের ক্লাস হলে ভালো হয়। নিশ্চয়ই আমি তোমাদের একটু আগে আলোচনা করেছি যে আমরা এখন কিছুদিন মিসলেনিয়াস ক্লাস করাবো, কারণ কি সব টপিকগুলো একবার করে রিভিশন হয়ে যাবে, তাহলে তোমাদেরও প্রত্যেক টপিকের থেকে কোশ্চেন থাকলে সব টপিকগুলো একবার রিভিশন হয়ে যাবে। তারপর আমি বলেছি যার যে টপিকের উপর অসুবিধা হবে, বা যদি মনে করো যে এই টপিকটা একবার ডেডিকেটেড প্র্যাকটিস করে দিলে ভালো হয়, তাহলে ওই টপিকের উপর ডেডিকেটেড কোশ্চেন থাকবে। ঠিক আছে, আমি করে দেবো। তো চলো এই কোশ্চেনের উত্তর দেখতে পাচ্ছি রমিত, বিক্রম, হাফিজুল, বৃন্দাবন, তপব্রত, স্বাগত, রিতেশ, গোপীনাথ, বর্ষা, নন্দিতা, ভিক্টর, স্বর্ণেন্দু, ব্রহ্মানন্দ, ঈশান এবং উমা, তুষার উত্তর করে দিয়েছো। প্রত্যেকে 140ই বলেছো। তো প্রত্যেকের উত্তর যেহেতু এসেছে নিশ্চয়ই কারেক্টই হবে। শুভদীপ উত্তর দিয়েছো 140, মানে অপশনে ঠিক ঠিক কারেক্ট, ভেরি গুড। তো চলো আমরা দেখে নিই। প্রশ্ন উত্তর দিয়েছো 140। তো দেখো দুইজনের বয়সের অনুপাত 5 আর 9। এবার রিয়েল ভ্যালু কি দিয়েছে সেইভাবে আমরা দেখি কি না। মানে রেশিও তো বুঝতে পারছো, 5 ইউনিট আর 9 ইউনিট, দুজনের বয়সের আনুপাতিক যেটা সংখ্যা সেটা হচ্ছে 5, 9 ইউনিট আর 5 ইউনিট। এবার বলেছে তাদের একজন অপরজনের থেকে 40 বছরের বড়। তাহলে বড় বা ছোট মানে কি পার্থক্য হবে কিনা?
একজন অপরজনের সাপেক্ষে 40 বছরের বড় বলুক বা 40 বছরের ছোট বলুক, তো তার মানে বড় বা ছোট কি হয়, ডিফারেন্স হয়। তো তার মানে আমরা জানি যে এই ক্ষেত্রে আনুপাতিক ডিফারেন্স দেখে নিই, আনুপাতিক পার্থক্য। তাহলে দেখতে পাচ্ছি একজন অপরজনের সাপেক্ষে 4 ইউনিট বড় না, মানে যেখানে বলেছে 40 বছর, রিয়েল ভ্যালু 40 বছরের বড়, আমি এখানে দেখছি বা আমরা এখানে দেখি ইউনিটে কত বড়। তাহলে বুঝতে পেরে যাচ্ছি যে একজন অপরজনের সাপেক্ষে 4 ইউনিট বড়। তো যেটা 4 ইউনিট সেটা আমাকে বলে দিয়েছে 40 বছর, মানে যেটা 4 ইউনিট বড় সেটা রিয়েল ভ্যালু হচ্ছে 40 বছর, তার মানে 4 সমান 40 লিখে দাও, তাহলে 1 সমান 10 বছর। ঠিক, আর যদি 1 সমান 10 বছর হয় তুমি এটা এমনি করে দেখেই বুঝতে পেরে যাবে। তাহলে বলেছে তাদের বয়সের সমষ্টি কত, যোগফল কত। তো যোগফলও আমরা এরকম আলাদা আলাদা বার করে যোগ করি না, আমরা আনুপাতিক যোগফল দেখে নিই, অনুপাতে যোগ করে দিই। অর্থাৎ 9 আর 5 এর যোগফল, যোগফল আনুপাতিক যোগফল কত, 14 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 10 হয়, তাহলে 14 ইউনিটের ভ্যালু 14 ইন্টু 10, 140 ইয়ার্স আনসার, তাই না? তো ঠিক উত্তর ছিল প্রত্যেকেরই কারেক্ট আনসার। তো আমরা এটাও নিজের অঙ্ক বলো বা রেশিওরই অঙ্ক বলো, ইউনিট হিসেবে আমরা এটা দেখতে পারি। এই টাইপের কোয়েশ্চেনও কিন্তু থাকবে, মানে রেশিও রিলেটেড কোয়েশ্চেন থাকলে আনুপাতিক ডিফারেন্স দেখে নিলে আমরা আনসার পেয়ে যাই, সেরকম কোয়েশ্চেন থাকার সম্ভাবনা তো থাকবেই নিশ্চয়ই। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10। দেখো এবারে গড়ের থেকে একটা অঙ্ক নিয়েছি আমি। এ এবং বি এর গড় আয় 200 টাকা এবং সি ও ডি এর গড় আয় 250 টাকা, তবে এ বি সি ও ডি এর গড় আয় কত? এটা আমাদের কাছে ম্যাজিক্যাল টপিক, তোমরাও জানো। এভারেজ মানে আমাদের কাছে ম্যাজিক্যাল টপিক, তবে হ্যাঁ প্র্যাকটিস রাখতে হবে, তাছাড়া কিন্তু ম্যাজিক্যাল টপিক হবে না, তখন তোমরা আবার সেই পুরনো ভাবেই করবে। তো বিক্রমের উত্তর অনেক জলদি চলে এসছে, 225। রমিতের উত্তর চলে এসেছে 225। বৃন্দাবন, স্বাগত, তপব্রত, ব্রহ্মানন্দ এবং বর্ষা বলেছ 225, নন্দিতা বলেছ 225। স্বর্ণেন্দু বলেছ 225, ঈশানও বলেছ তাই, অভিজিৎ, শুভদীপ। ঠিক, চলো এবার আমরাও দেখে নিই। গোপীনাথও বলেছ ঠিক তাই, ঠিক কারেক্ট, প্রত্যেকেরই উত্তর কারেক্ট। এবার আমরা গড়ও আমরা ওইভাবেই দেখি, ওইভাবে দেখি মানে এ আর বি এর গড় আয় 200 টাকা, মানে গড় মিন্স ইকুয়াল ডিস্ট্রিবিউশন করি আমরা। তাহলে এ আর বি এর যখন গড় বলে দিল 200 টাকা, তাহলে আমরা জানি এ আর বি এর কাছে 200 টাকায় আছে। এবার বলেছে সি আর ডি এর গড় আয় 250 টাকা, তাহলে সি আর ডি এর কাছে 250 আছে। এবার আমরা এইভাবে ভাবতে পারি যে এ আর বি এর যেহেতু 200 আছে, তাহলে সি আর ডি কেও 200 টাকা রেখে দাও, 200 টাকায় থাক। তাহলে এ বি সি ডি প্রত্যেকেরই অ্যাকাউন্টে 200 হয়ে গেল, মানে প্রত্যেককে সমান করতে হবে, আবার গুণ করে যোগ করে আবার ডিভাইড করে কি লাভ আছে? তো তার মানে 200 মিনিমাম ভ্যালু ছিল, আমি মিনিমাম ভ্যালুটিকে স্যাটিসফাই করে সি আর ডি কেও বললাম 200 টাকা রাখো, তাহলে এখন এ থেকে ডি পর্যন্ত প্রত্যেকেরই 200 টাকা আছে। কিন্তু বুঝতে পেরেছো যে সি ডি এর কাছে 200 ছিল না, 250 করেছিল, তার মানে সি এর কাছে 50 নিলাম, ডি এর কাছে 50 নিয়ে নিলাম, তার মানে 100 টাকা আমার কাছে এখনো বেঁচে আছে। দেখো এগুলো মেন্টালি হবে, আমি লিখছি কিন্তু মেন্টালি। তাহলে 100 টাকা আমার কাছে বেঁচে আছে, কাদের টাকা, সি আর ডি এর টাকা, তার মানে এভারেজ যখন হচ্ছে ওই টাকাটি ওদেরকে আবার ফেরত দিতে হবে আমাকে, কারণ ওদের কাছে বেশি ছিল, সিডি এর কাছে 50 50 100 বেশি ছিল। তো আমাদের রুল আছে যদি বেশি আনো তাহলে গ্রুপে দিতে হবে। তাহলে 100 টাকা কতজন পাবে, 4 জন মিলে পাবে। তাহলে 100 টাকা যদি 4 জন মিলে ডিভাইড করা হয় তো প্রত্যেকে আরো 25 টাকা করে পাবে। তো তার মানে এখন কত হয়ে গেল, 225, তার মানে প্রত্যেকের কাছে 225 টাকা আছে। ঠিক ছিল উত্তর, কারেক্ট, প্রত্যেকেরই ভেরি গুড। ঠিক, হাফিজুল, তুষার এবং রিজু উত্তর করেছে। ঠিক আছে, ভেরি গুড।
নেক্সট কোশ্চেন নল চৌবাচ্চার থেকে। দেখো এই কোশ্চেনটিও খুব ফেভারিট কোশ্চেন, সেই জন্য আমি প্রথম ক্লাসে রেখে দিয়েছি। এটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? খুব ফেমাস টাইপের এটা কোশ্চেন, আশা করি তোমরা দেখেইছো, আবারও দেখবে, পরীক্ষাতে নিশ্চয়ই থাকবে, অবশ্যই থাকবে। কোন পরীক্ষায় থাকবে জানি না, তবে হবে। বিক্রমের উত্তর চলে এসেছে, রমিতের উত্তর চলে এসেছে, 24 বলেছো। আচ্ছা শুভদীপ বলেছো পিডিএফ পাবো তো? হ্যাঁ পিডিএফ আমি দিয়ে দেবো তোমাদেরকে। একটু আগে আমি বলেছিলাম যে এখন কোয়েশ্চেন লেখার তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমরা এখন কোয়েশ্চেন্স এর সলিউশনের উপর মনোযোগ দাও। ক্লাস শেষ হওয়ার পর আমি এই কোয়েশ্চেন্স এর পুরো পিডিএফ তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি সেই গ্রুপে আমি শেয়ার করে দেবো। তারপর তোমরা খাতায় অতি অবশ্যই কোয়েশ্চেন্স গুলো লিখে আরেকবার সলভ করে নেবে নিজের থেকে, ঠিক আছে? তার মানে ডবল প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ তপব্রত, স্বাগত, মিষ্টি, বর্ষা, শুভদীপ আর বৃন্দাবন উত্তর দিয়েছো 24। ঠিক, চল আর ওয়েট করছি না, কারণ খুব ইজি টাইপের অঙ্ক, আর আমরা এটাও বহুবার সলিউশন করেছি, তোমরাও বহুবারই সলিউশন করেছো আমি আশা করছি, কারণ এই কোয়েশ্চেনটি তোমরা বহু পরীক্ষাতেই পেয়েছো। তাহলে এরকম যখনই প্রশ্ন থাকে যে এ নল দ্বারা একটি চৌবাচ্চা 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে আর তলদেশে একটি ছিদ্র মানে লিকেজ থাকার জন্য এ নল প্লাস লিকেজ মিলিয়ে 12 ঘন্টায় পূর্ণ করছে, এরকম বলেছে। চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে, এরকম যখনই প্রশ্ন থাকে তখন আমরা এক্স ওয়াই মাইনাস এক্স এই ডাইরেক্ট মেথড ইউজ করি। ঠিক, এটা 2 ভ্যারিয়েবলের ক্ষেত্রে এটা বেস্ট, সেই জন্য আমরা ইউজ করি। ঠিক, ফর্মুলা বলতে পারো বা ট্রিক বলতে পারো, যা খুশি বলতে পারো, কিন্তু এইটা 2 ভ্যারিয়েবলের ক্ষেত্রে বেস্ট, সেই জন্য আমরা ইউজ করি। এবং আমরা সেই সব ফর্মুলা মুখস্থ করি যেগুলো ইজি আর মুখস্থ করতে টাইম লাগে না, মানে দুটো কোশ্চেন সলভ করলে মুখস্থ হয়ে যায়। আমরা এই কোশ্চেনটিও কি করবো, এক্স ওয়াই মাইনাস এক্স, মানে একটা ভ্যালুকে এক্স ধরে নাও, অন্য ভ্যালুটিকে ওয়াই ধরে নাও। তাহলে এক্স ওয়াই মানে উপরে 8 আর 12 গুণ হবে, আর নিচে 12 মাইনাস 8 হবে, অর্থাৎ ডাইরেক্ট লিখে দাও 4। তো 4 2 8, তাহলে 12 2 24 ঘন্টা, 24 ঘন্টা উত্তর হবে কারেক্ট, অপশন বি। ঠিক উত্তর ছিল প্রত্যেকেরই ওয়েল ডান। ঠিক আছে, এটা দুরকম কোয়েশ্চেন থাকতে পারে যে এতদূর সেম থাকবে, তলদেশে ছিদ্র থাকার জন্য এতদূর সেম। এবারে এই কোয়েশ্চেনে জিজ্ঞাসা করেছে যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশে ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে, যা কোয়েশ্চেন। এবার যদি বলে চৌবাচ্চাটি যদি ফাঁকা থাকে তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, একই কোয়েশ্চেন, দুটোর ক্ষেত্রে এটা ইউজ করব। কারণ ফাঁকা চৌবাচ্চা সেই সময়েই ভর্তি হবে যেটা ভর্তি চৌবাচ্চাটা খালি হবে। এই যে 24 মিনিটেই ভর্তি হবে, তো 24 মিনিটেই ফাঁকা হবে, হবে কিনা? তো যাই কোশ্চেন জিজ্ঞাসা করুক দুটোর ক্ষেত্রে এক্স ওয়াই মাইনাস এক্স ইউজ করবে। নেক্সট কোশ্চেন 12 নম্বর। আবার দেখো সরল সুদের অঙ্ক আছে। বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে? বিক্রমের উত্তর এসেছে 3। শুভদীপ 3, স্বাগত 3, বর্ষা 6, পার্থ 3, নন্দিতা 3, শিল্পীও বলেছ 3, রিতেশ বলেছ 3, ব্রহ্মানন্দ 3। ঠিক, চলো দেখি। তো উত্তর আমরা প্রায় প্রত্যেকের কাছেই পেয়ে গেছি। মিষ্টি, বৃন্দাবন, বর্ষা, গোপীনাথ বলেছ 3।
তো এই কোশ্চেনটিও জাস্ট একটু আগেও আমরা সমাধান করলাম যে 4% পার অ্যানাম মিন্স বার্ষিক রেট তো থাকেই। এবার বলছে কত বছরে টাইম জানতে চাইছে যে 725 টাকার এসআই হবে 87 টাকা। তাহলে এসআই আমাদের জানা আছে যে পার ইয়ার কি হয়, সমান সুদ পাওয়া যায়। প্রথম বছর যা সুদ পাবে ঠিক সেই সুদই তুমি থ্রু আউট টাইম পিরিয়ড পাবে। তাহলে আমি যদি এইটুকু বুঝতে পেরে যাই যে 725 টাকার 4% হারে পার ইয়ার কত পাবো, পার ইয়ার কত পাওয়া যায়, তাহলে আমি বলে দিতে পারবো 87 টাকা কতদিন সময় লাগবে পেতে। যদি আমি জানতে পেরে যাই যে পার ইয়ার, ধরে নাও একটা এক্সাম্পল নিচ্ছি, 20 টাকা পেয়েছি আর আমি টোটাল পেয়েছি ধরে নাও 80 টাকা, তাহলে 20 টাকা করে পেয়ে 80 টাকা পেতে কত সময় লাগবে? 80 কে 20 দ্বারা ডিভাইড করে দেবো, আনসার 4 বছর। তো ঠিক এই ক্ষেত্রেও টোটাল হয়েছে 87, আর ব্যাংকের সাথে আমার চুক্তি রয়েছে 4% বার্ষিক, প্রতি বছরে 4%। তো আমাদের জানা আছে প্রিন্সিপালের উপর 725 টাকার উপর 4% সুদ অ্যাপ্লাই হবে। তাহলে যার উপর আমরা পার্সেন্টেজ চার্জ করি সে তো 100% থাকে, অর্থাৎ 725 এর ভ্যালু হচ্ছে 100%। তাহলে 4% এর মান কত হবে? 110 1% এর মান 110 আঙুল রেখে দিলে উত্তর হবে, তোমরা জানো। তাহলে 1% এর মান যদি 7 টাকা 25 পয়সা হয়, তাহলে 4% এর মান 4 গুণ, তাহলে ভালো করে ভাবো 4 গুণ মানে 4 7 28 টাকা, আর 4টে 25 পয়সা 1 টাকা, মানে 29 টাকা হবে কিনা? মানে আমি 7 টাকা 25 পয়সাকে আলাদা আলাদা গুণ করলাম, 4 টাইমস হবে, তো 4 7 28 টাকা, আর 4টে 25 পয়সা 1 টাকা দেবে, তাহলে 29 টাকা। তাহলে আমি বুঝতে কি পারছি যে 4% রেটে আমি 29 রুপিস পার ইয়ার পাই। তাহলে 87 টাকা পেতে আমার কত সময় লাগবে? ওই যে বললাম প্রতি বছর 20, তো 80 টাকা পেতে কত সময় লাগবে? ভাগ করে দিলে আনসার। তাহলে 87 কে 29 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে দেখো 3 কেটে যাচ্ছে, তার মানে 3 বার পেয়েছিস, 29 টাকা করে 3 বার পেয়েছি তবে 87 টাকা হয়েছে, 3 বার পেয়েছি মানে 3 ইয়ার্স। আনসার 3 ইয়ার্স, অপশন এ ঠিক উত্তর ছিল, আবার কারেক্ট আনসার। আচ্ছা ঠিক আছে শিল্পী, নো প্রবলেম, দেরি হয়েছে, ভিডিও তো থেকেই যাবে, দেখে নিও, ঠিক আছে? ঠিক, চলো আশা করি এটাও বুঝতে পেরে গেছো। পরবর্তী প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 13। দেখো 13 আবার একটা রেশিওরই অঙ্ক নিয়েছি আমি। এ বি ও সি এর মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করা হলো যে এ এর অংশ বি এর অংশ সমান 2 3 এবং বি এর অংশ সি এর সমান 4 5, মানে A/B 2 3 আর B/C 4 5 হলে সি এর অংশ কত? চলো উত্তর দাও। বিক্রমের উত্তর এসেছে 150। বৃন্দাবন 150, মিষ্টিও বলেছে 150, স্বাগত 150, নন্দিতা 150, পার্থ 150। গোপীনাথ 150, শুভদীপ 150, ব্রহ্মানন্দ 150 বলেছো, স্বর্ণেন্দু 150, শিল্পীও বলেছো 150, অর্পণও বলেছো 150, রিতেশ 150। আচ্ছা স্বাগত এ বি এরও বলে দিয়েছো, রমিত এবং হাফিজুলও বলেছো। ঠিক, চলো দেখি আমরা, তাহলে উত্তর তো সবার চলে এসছে, এবার আমরা দেখবো। তো এই কোশ্চেনটিও ছিল, দেখো যারা করেছো, ব্যালেন্সিং অফ রেশিও ছিল কিনা, এ রেশিও বি রেশিও সি, ঠিক আছে? তাহলে আমাকে যেহেতু বলেছে 350 টাকা, আগে দেখে নি এ রেশিও বি রেশিও সি কত আসছে, তারপরে 350 টাকা ডিভাইড করবো। তাহলে আগে দেখে নি রেশিও কি দেওয়া আছে, এ আর বি এর রেশিও 2 3, তাহলে এ রেশিও বি মনে পড়ছে 2 আর 3 এরকম লিখে দিই আমরা। তারপরে বি আর সি এর রেশিও বলেছে, তাহলে 4 5, তাহলে বি রেশিও 4 5 মানে নিচে লিখে দিই 4 আর 5। তারপর কি আছে,
কিছু ঘর দেখো ফাঁকা আছে, এই যে এইখানের ঘর ফাঁকা, এইখানের ঘর ফাঁকা আছে, তো ফাঁকা ঘরগুলো আমরা পূর্ণ করি কিভাবে? পাশে যাকে দেখা যাচ্ছে সেই নাম্বার দিয়ে, পাশে, অর্থাৎ এই ঘরের পাশে দেখা যাচ্ছে 3, তাহলে 3 দ্বারা পূর্ণ করব। এই ঘরের পাশে দেখা যাচ্ছে 4, তো 4 দ্বারা পূর্ণ করব। তাহলে এটা কি ছিল? ব্যালেন্সিং অফ রেশিও। এটাই বলছি, ব্যালেন্স করা ছিল, যে এ বি বি সি আলাদাভাবে দেওয়া ছিল, তো তোমাকে বার করতে হবে এ রেশিও বি রেশিও সি। তো ব্যালেন্স আমরা এইভাবে করি সাধারণত। এবার যদি 3টে নাম্বারের মধ্যে, মানে 3টে এ বি সি এর মধ্যে কিছু কমন ফ্যাক্টর থাকে, তাহলে আমরা কাটি, কিন্তু যেহেতু কমন ফ্যাক্টর নেই সেহেতু কাটা যাচ্ছে না, তো আমরা গুণ করে দিই, প্রত্যেকটি নাম্বার গুণ করে দিই। তাহলে 4 2 8, 3 4 12, আর 5 3 15। তাহলে যেটা এ পাবে 8 ইউনিট, বি পাবে 12 ইউনিট, আর সি পাবে 15 ইউনিট। আলাদা আলাদা ইউনিট যেটা, সেটা টোটাল দেওয়া আছে 350 টাকা। যেহেতু টোটাল আছে সেহেতু আমরাও কি করি, আমরা এইগুলো যোগ করে দিই, যে টোটাল ইউনিট কত। তো টোটাল ইউনিট দেখতে পাচ্ছি 8 আর 12 20, আর 15 35, 35 ইউনিটের ভ্যালু 350। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 10। আর 1 ইউনিটের ভ্যালু 10 হলে সি পাবে 15 ইউনিট, তাহলে 15 ইন্টু 10, সি পাবে 150 টাকা। তো কারেক্ট আনসার প্রত্যেকেরই ছিল ওয়েল ডান, ঠিক উত্তর ছিল। হ্যাঁ পার্থ, কনগ্রাচুলেশনস। ঠিক 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 আছে, খুব ভালো, তোমরা খেটেওছো সেই জন্য জব পেয়েছো। ঠিক ঠিক, থ্যাংক ইউ আমাদের ক্লাসে পুনরায় জয়েন করার জন্য। ঠিক আছে, চলো। তো নেক্সট প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি। তাহলে আশা করি এটাও সলভ তো করে নিয়েছো তোমরা, আর বাকিরাও বুঝতে পেরে গেছো। ঠিক আছে, তো এই কোশ্চেনটি ছিল ব্যালেন্সিং অফ রেশিও। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। দেখো, আবার পরীক্ষা সংক্রান্ত প্রশ্নাবলী রয়েছে। কোন পরীক্ষায় 5 নম্বর 16%, কোন প্রার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট কত নম্বর ছিল? বিক্রমের উত্তর চলে এসেছে 500। স্বাগত বলেছো 500, শুভদীপ বলেছো 500। ব্রহ্মানন্দ 500। গোপীনাথ বলেছো 500। সুমন্ত 500, রমিত বলেছো 500, অর্পণ 500, 500 নম্বরের। ঠিক, চলো, উত্তর যেহেতু চলে এসেছে আর অপেক্ষা না করে দেখে নিই। আমাদের জানা আছে যে একটি পরীক্ষায় পাস করার জন্য পার্সেন্টেজ, শতকরায় নম্বরের প্রয়োজন হচ্ছে 16%। এবং তোমাকে কি বলেছে, একজন পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে বেচারা 25 নম্বরের জন্য ফেল করে, এরকমই তথ্য দেওয়া থাকে সাধারণত। এই একটা টাইপ তৈরি হয় পরীক্ষা সংক্রান্ত প্রশ্নাবলী। তো আমরা এইভাবে দেখি, যেটা তোমাকে পাস পার্সেন্টেজ দিয়ে দিয়েছে 16%, সেটার রিয়েল ভ্যালু কত নম্বরের। তো আমাদের জানা আছে যে একজন পরীক্ষার্থী যদি 55 নম্বর পায় আর যদি 25 নম্বরের জন্য ফেল করে যায়, তাহলে 5 নম্বর থেকে 25 কম পেয়েছে। আমরা যদি তাকে 25 নম্বর দিয়ে দিই, তাহলে তো সে পাস করবে। ব্যাস এরকমই আছে। তার মানে 55 সাপেক্ষে 25 আরো যোগ করে দাও, তার মানে 0 আর 8 যোগ করে দিলে 55 আর 25 কত? 80। তার মানে আমরা বুঝতে পেরে গেলাম, কি বুঝতে পারছি, যে পাস করার জন্য যেটা পার্সেন্টেজের নম্বর দরকার সেটা হচ্ছে 16%, আর রিয়েল ভ্যালুর নম্বর দরকার 80। তো
তো তার মানে কোনো একটা পার্সেন্টেজের ক্লু যদি পেয়ে যাচ্ছি আমরা, যেমন ক্লু কি পেলাম, 16% মান হচ্ছে 80। তাহলে বলেছে পরীক্ষায় মোট কত নম্বর ছিল, মোট নম্বর অলওয়েজ সর্বোচ্চ নম্বর 100% হয়। তাহলে 16% মান 80, 100% এর মান কত? তো তার মানে 16 সাপেক্ষে 80 কত গুণ? 5 গুণ হবে কিনা? 5 16 80, তাহলে 100 5 গুণ করে দাও, মানে এইদিকে যত টাইমস হয় এদিকেও তত টাইমস করে দাও। তাহলে 5 ইন্টু 100, 500 আনসার, মানে অপশন বি তে ছিল। এবং তার অনেক আগে তোমরা উত্তর করেছিলে, ভেরি গুড, ঠিক উত্তর ছিল। শিল্পী, উমা এবং উজ্জ্বল উত্তর করেছিল, তারপর ঠিক কারেক্ট। তো আমি নেক্সট কোশ্চেন নিয়ে নিচ্ছি 15। দেখো এই টাইপের কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট, মুদ্রা সংক্রান্ত প্রশ্নাবলী। বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1 2 4, ঠিক আছে? তাহলে সংখ্যার অনুপাত দেওয়া আছে। এবার বলেছে ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে? ঠিক আছে, চলো উত্তর দাও। আচ্ছা চলো, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি উত্তর পেয়ে গেছি আমরা। বিক্রম 917 বলেছো, সুমন্ত, স্বাগত, ব্রহ্মানন্দ এবং রমিত প্রত্যেকেই 917 বলেছো, 917, মানে অপশন নাম্বার ডি বলেছো। বাকিদেরও উত্তরের অপেক্ষায় রয়েছি, প্লিজ সলভ করে উত্তর দেবে। তোমারও উত্তর এসেছে ডি, গোপীনাথ 917। আচ্ছা ঠিক আছে, আমিও দেখি, ততক্ষণ রেডি করি। তোমাদের উত্তর তো চলে এসেছে। তাহলে আমাকে বলেছে যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার সংখ্যার অনুপাত, মানে নাম্বার রেশিও দেওয়া আছে, সংখ্যার অনুপাত নাম্বার রেশিও দেওয়া আছে। তাহলে কত দেওয়া আছে? 1:2:4। তো বুঝতেই পেরেছো যে তোমাকে এখানে নাম্বারের রেশিও দেওয়া আছে, আর বলেছে ওই বাক্সে মোট 393 টাকা থাকলে, অর্থাৎ বাক্সটিতে মোট 393 টাকা থাকলে। এবার এই কোশ্চেনের আরো ভ্যারাইটি বুঝতেই পারছো কি হয়, মানে সিঙ্গেল ডিনোমিনেশনের কয়েন জানতে চাই, যে 50 পয়সার কয়েন কতগুলি আছে, 25 পয়সার কয়েন কতগুলি আছে, বা 1 টাকার কয়েন কতগুলি আছে, আলাদা আলাদা ভাবে জানতে চাইতে পারে। কিন্তু এই কোশ্চেনে মোট মুদ্রার সংখ্যা কত, মোট। তো ঠিক আছে, আমরা জানি যে যেহেতু এখানে টাকা দেওয়া আছে আর এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে, অর্থাৎ 1 পিস, 2 পিসেস আর 4 পিসেস, সংখ্যার অনুপাত মানে এটাই। তাহলে যেহেতু পিসেসের সাথে টাকা ঐকিক নিয়ম করা যাবে না, আলাদা ইউনিট আছে, তাহলে আমাকে ইউনিটটা ইকুয়াল করে নিতে হবে। অর্থাৎ যেটা নাম্বারের রেশিও আছে সেটাকে তুমি ট্রান্সফার করে দাও ভ্যালু রেশিওতে। ভ্যালু রেশিও মানে মূল্যের অনুপাতে ট্রান্সফার করে দাও। উপরেরটা হচ্ছে সংখ্যার অনুপাত, নিচে মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত মানে বুঝতেই পারছো, মূল্যতে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ 1 টাকার কয়েন আছে একটা, তাহলে কত টাকা আছে?
এইটা হচ্ছে ভ্যালু রেশিও। তাহলে 1 টাকার কয়েন যদি একটা থাকে তাহলে 1 টাকাই থাকবে। আচ্ছা 50 পয়সার কয়েন আছে দুটো, 2 পিসেস, তাহলে দুটো 50 পয়সার কয়েনে কত টাকা হয়? 1 টাকা, তাহলে এইটাও আছে 1 টাকা। আচ্ছা 25 পয়সার কয়েন আছে কত? 4 পিসেস, তো 4 পিসেস 25 পয়সা কয়েন্স যদি নেওয়া হয় তাহলে 1 টাকা হয়, তাহলে এখানেও মূল্যের অনুপাত কি হবে? 1 টাকা। বোঝা গেল? এবার দেখো টাকা আর টাকা ইকুয়াল হয়ে গেল না ইউনিট, এবার তুমি অপারেট করতে পারবে। এবার যেহেতু বলেছে মোট কয়েনের সংখ্যা কত, আমি দেখো এটা বলতে পারি যে 50 পয়সার মুদ্রা কত যদি বলে, তো বুঝতে পারছো তো আমরা কি করতাম, যে টোটাল ভ্যালু কত আছে, রেশিওর মধ্যে টোটাল ভ্যালু কত আছে? 3, রেশিওর মধ্যে টোটাল কত আছে? 3, এই যে 1 2 3, 3 মধ্যে আছে দুটো 50 পয়সার কয়েন, দিয়ে 393 এর মধ্যে কত? একটা বার হবে, আবার 25 পয়সা আবার 1 টাকা যোগ করে সব উত্তর দিতে হবে। সেই জন্য আমি কি বলছি, যে যখন আমরা এটা বুঝতে পেরে গেছি যে টোটাল ভ্যালু উইদিন রেশিও কত আছে? 3 টাকা। এই যে মূল্যের অনুপাত দেখো 1 টাকা 1 টাকা 1 টাকা আছে, তার মানে আমরা এটাকে ইকুয়েট করব 393 এর সমান। তার মানে আমাদের যেটা 3 টাকা ভ্যালু পাচ্ছি নাম্বার রেশিও গুলো নিয়ে, এই যে নাম্বার রেশিও গুলো নিয়ে আমরা যেটা 3 টাকা ভ্যালু পাচ্ছি এইখানে, সেটা 3 সমান যদি 393 হয়, রেখে দাও, তাহলে তুমি কি করবে? আলাদা আলাদা বার করে যোগ করার দরকার নেই, তুমি এই ক্ষেত্রে পিসেস কতগুলো আছে, নাম্বার অফ কয়েন রেশিওতে কত আছে, যেমন 4 2 6 আর 1 7, 7 সমান কত করে দাও, ডাইরেক্ট আনসার পেয়ে যাবে। ঠিক আছে, আলাদা আলাদা বার করে যোগ করার দরকার নেই। তার মানে 3 এর সাপেক্ষে 393 কত গুণ? 1 3 1, 131 গুণ। তাহলে 7 এর সাপেক্ষেও 131 গুণ করে দাও, অর্থাৎ 7 এর সাপেক্ষে 131 যদি গুণ করছি, 7 1 7, 3 7 21, 7 1 7 আর 2 9, তো 917 ঠিক উত্তর ছিল, কারেক্ট আনসার ছিল প্রত্যেকেরই। আচ্ছা তারপর দেখছি অনন্যা উত্তর দিয়েছিল, ঠিক উত্তর ছিল, বাকিরা তো উত্তর দিয়েছো। তার মানে বোঝা গেল যেটা রেশিওতে পেলাম ভ্যালু 3, সেটা টোটাল ভ্যালু সমান করে দাও, তাহলে এটা যত গুণ হচ্ছে সেটাই 50 পয়সা অথবা 25 পয়সায় তত করে গুণ করতে হবে, কিনা আবার যোগ করতে হবে। সেই জন্যই বললাম রেশিওর মধ্যে যত টাকা পেলে সেটা টোটাল টাকার সমান করে দাও, আর নাম্বার রেশিওতে চলে যাও ডাইরেক্ট। তাহলে 4 2 6 আর 1 7 সমান কত? 3 সমান 393, 7 সমান কত? ডাইরেক্ট আনসার পেয়ে যাবো। ঠিক, চলো নেক্সট কোশ্চেন নিয়ে নিচ্ছি 16 নাম্বার। টাইম অ্যান্ড ওয়ার্কের একটা খুব কমন কোশ্চেন, দেখো খুব ইজি টাইপের কোশ্চেন। 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? বিক্রমের উত্তর চলে এসেছে, 10,000 বলেছ। বিক্রমের পারফরমেন্স খুব ভালো, ভেরি গুড, লাগে রাখো, সাফল্য জলদি পাবে। বাকি সবারও আমি শুধু বিক্রম বলছি না, বিক্রম তো আছে, তার সাথে আরো যারা আছে, যেমন স্বাগত রয়েছে, রমিত রয়েছে, বৃন্দাবন রয়েছে, দেখছি আমি সবাই যারা উত্তর দিচ্ছ প্রত্যেকেরই পারফরমেন্স ভালো আছে। হাল ছেড়ো না, লেগে থাকো, খুব জলদি সাফল্য পাবে। ঠিক আছে, চলো বিক্রম, স্বাগত, রমিত উত্তর দিয়েছো, ঠিক। তুষারও উত্তর দিয়েছো, 10,000, প্রত্যেকেরই 10,000 আসছে। রিতেশ উত্তর দিয়েছো 10,000, গোপীনাথও উত্তর দিয়েছো, বৃন্দাবন, ব্রহ্মানন্দ। ঠিক, চলো এখানে আর দেরি করছি না, কারণ এখানে খুব ইজি মেথড ইউজ হবে। দেখো স্বাগত বলেই দিয়েছো যে এইখানে আমরা কি ইউজ করি, m1 ইন্টু d1 ইন্টু ওয়ার্ক 2 সমান m2 ইন্টু d2 ইন্টু ওয়ার্ক 1। মনে পড়ছে? এটা একটা খুব দারুণ লজিক, যার মাধ্যমে আমরা এক লাইনে এই টাইপের অঙ্ক সলভ করে থাকি। m মিনস ওয়ার্কিং স্ট্রেংথ, অর্থাৎ
কে কাজ করছে, মহিলা, পুরুষ, বালক, বালিকা, এইগুলো। ডি মানে দিন, কতদিন কাজ হচ্ছে। আর ওয়ার্ক মিন বুঝতে পারছো, কাজ। তো আমাদেরকে 1 একদিকেই রাখতে হয়, 2 একদিকে রাখতে হয়, কিন্তু চেঞ্জ করতে হয় ওয়ার্ক। ওয়ার্ক চেঞ্জ হবে, সেই কারণে দেখো ওয়ার্ক 2 বাঁ দিকে লিখেছি, ওয়ার্ক 1 ডান দিকে রেখেছি। তো এই ভাবে যদি সমাধান করি দেখো এক লাইনে সলভ হয়ে যাবে। আর 1 1 2 2 কি, যেমন এই যে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, ফুল স্টপ দেওয়া আছে। তো প্রথমে এই তথ্য দেওয়া আছে, সেই জন্য প্রথমে তথ্যগুলো 1 তথ্য। আর 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে, তাহলে ওইগুলো 2 তথ্য, মানে সেকেন্ড তথ্য। ওইভাবে এগুলোকে আমরা ডিনোট করি। তাহলে চলো শুরু করি। খেয়াল রাখবে ওয়ার্ক চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে 4 জন লোক 4 দিনে কি 4টি মাদুর তৈরি করে, তাহলে মাদুর তৈরি করা হচ্ছে কাজ, ওয়ার্ক। তাহলে 4 এইখানে ডাইরেক্ট ট্রান্সফার করে দিলাম, ঠিক আছে, কারণ এই যে ওয়ার্ক 1 ডান দিকে হবে কিনা। এবার বলেছে 200 জন লোক, তাহলে M2 200 জন লোক 200 দিনে 200 ডেজে কতগুলি মাদুর, কতগুলি মানে ওয়ার্ক 2 জানতে চাইছে, তাহলে ওয়ার্ক 2 এখানে কোশ্চেন মার্ক, ঠিক আছে। তো এইভাবে এক লাইনে লিখে আমরা কাটাকুটি করে দিলে উত্তর পেয়ে যাব। তো 4 4 কেটে দাও, 4 5 20 0, 5 2 10 আর 1000 মানে 10,000 আনসার। ঠিক উত্তর ছিল প্রত্যেকেরই অপশন বি কারেক্ট। হ্যাঁ কৌশিক, হ্যালো ভাই, কেমন আছো? ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন যদি থাকে তো M1 D1 মেথড ইউজ করবে। তাছাড়া আমরা মহিলা পুরুষ রিলেটেড যে অঙ্ক থাকে সেইগুলো আমরা ইজি করার জন্য M1 D1 মেথড ইউজ করি। সেটা আমরা যত, আবার বলছি, আজকে ফার্স্ট ক্লাস আমি নিয়েছি, সেই জন্য তুলনামূলক মানে কনসেপচুয়াল খুব বেসিক লেভেলের অঙ্কগুলো তুলেছি। যত আমরা ক্লাস আগে নিয়ে যাব আমরা কিন্তু অ্যাডভান্স আরো অনেক কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে। তখন দেখতে পাবে যে এই কোশ্চেনও আমরা M1 D1 ইউজ করি, আর মহিলা পুরুষের অঙ্ক তো আমরা M1 D1 ইউজ করে অঙ্ক ইজিলি সমাধান করে থাকি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 17। দেখো 17, 8% হারে 2 বছরের জন্য কোনো পরিমাণ টাকা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এর অন্তর 768 টাকা। টাকার পরিমাণ হলো, অর্থাৎ একটি টাকা রাখা ছিল সরল সুদে আর জটিল সুদে, কত পার্সেন্ট রেটে, 8% রেটে, কতদিনের জন্য, 2 বছরের জন্য। এবার বলেছে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য যদি 768 টাকা হয়, তাহলে টাকার পরিমাণ মানে কি, আসল কত, অর্থাৎ কত টাকা দুটো ব্যাংকে আমরা রেখেছিলাম। দুটো ব্যাংক মানে ওই সরল সুদে আর জটিল সুদে কত টাকা রাখা হয়েছিল, এইটা হচ্ছে কোশ্চেন। চলো উত্তর দাও। বিক্রমের উত্তর এসেছে 1,20,000 টাকা। স্বাগত বলেছো 1,20,000। ঠিক, স্বাগত ঠিক উত্তর বলেছো, মানে হিন্ট দিয়ে দিয়েছো। তাহলে এই কোশ্চেনটা আছে এসআই আর সিআই এর ডিফারেন্স। দেখো এটাও আমাদের আরেকটা ম্যাজিক্যাল টপিক, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট, আমাদের জন্য একটা ম্যাজিক্যাল টপিক। যারা সিআই করেছো আমাদের ক্লাস, তারা খুব ভালোভাবে জানো। তো ম্যাজিক্যাল কেন, দেখো এই কোশ্চেনের সমাধান থেকেই বুঝতে পারবে। বলেছে এসআই
আর সিআই এর ডিফারেন্স 768 টাকা। রেট কত? 8% হারে 2 বছরের। 2 ইয়ার্সের জন্য যেটা এসআই আর সিআই এর ডিফারেন্স হয় সেটা আমরা কি জানি? আমরা জানি যে রেট থাকে তার স্কোয়ার করে দুটো ঘর পর ডেসিমাল দিতে হয়। বুঝতে পেরেছো? তারপরে রেট মানে কত? 8, 8 এর স্কোয়ার করে দাও 64, দুটো ঘর পর ডেসিমাল দিয়ে দাও, মানে 0.64%। এটা হচ্ছে ডিফারেন্স 2 বছরে এসআই আর সিআই। তাহলে ওই যে বলেছিলাম যে যদি কোনো একটা পার্সেন্টেজের ক্লু তোমার জানা থাকে, যেমন এটা 0.64% এর ভ্যালু 768, তাহলে তুমি ডাইরেক্ট উত্তর দিতে পারবে কি টাকার পরিমাণ হলো, অর্থাৎ প্রিন্সিপালের পরিমাণ। প্রিন্সিপাল অলওয়েজ 100% থাকে, তাহলে 0.64% ইজ ইকুয়াল টু 768, তাহলে 100% এর ভ্যালু কত? ক্রস মাল্টিপ্লাই হয়, এটাও জানা আছে। অর্থাৎ এটা এমনি করে টাইমসে চেক করি। যদি এরকম করে অসুবিধা হচ্ছে ডেসিমাল থাকার জন্য, তো ডেসিমাল ওঠানোর জন্য এইদিকে 100 গুণ করে দাও। তাহলে 64কে মানে 64 দ্বারা এই নাম্বারটি যদি ভাগ করছি, একবারে হচ্ছে 64, 2 1 8, আর দেখো 64 ডবল 128 হয়, তো তার মানে 12 টাইমসে কাটছে, অর্থাৎ 64 12 টাইমস হচ্ছে 768, কেটে গেল। তাহলে 1200 ইন্টু 100, এটা ক্রস মাল্টিপ্লাই হবে, তাহলে হবে কত? 12 আর 4টে 0, 1 2 3 4, অর্থাৎ 1,20,000 টাকা আনসার। ঠিক উত্তর ছিল, কারেক্ট উত্তর ছিল যারা উত্তর করেছিল। ভেরি গুড। থ্যাংক ইউ স্বাগত, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কৌশিক বলেছো 3 বছর হলে কি কিউব এ হবে? না ভাই, 3 বছর হলে তো আলাদা আছে। এটা 2 বছরের ক্ষেত্রে খেয়াল রাখবে। 2 বছরের ক্ষেত্রে এসআই আর সিআই এর ডিফারেন্স কি হয়? রেটের স্কোয়ার করে দুটো ঘর পর ডেসিমাল দিয়ে দেবে। 3 বছরের ক্ষেত্রে কি হয় সেটা আরো কোনো দিন, এবার ক্লাস তো লাগাতার চলবে, ঠিক আছে, তখন আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, দেখতে থাকো ক্লাস, সব শিখতে পারবে আস্তে আস্তে। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি। প্রফিট অ্যান্ড লসের অঙ্ক আছে। এক দোকানদার তার ক্রয় মূল্যের উপর 30% অধিক মূল্য চাপিয়ে দাম ধার্য করে 286 টাকা, কিন্তু সে বিক্রয় করার সময় ধার্য মূল্যের উপর 10% কমিশন দেয়, তার লাভে শতকরা হার কত? ঠিক আছে, তো জানতে চাইছে যে তার কত শতাংশ লাভ হবে যদি একজন দোকানদার ক্রয় মূল্যের 30% অধিক দাম রেখে ধার্য করে 286 টাকা, আর বিক্রি করার সময় 10% কমিশন মানে ছাড় দিয়ে দিচ্ছে, তাহলে তার লাভ কত হবে? আচ্ছা চলো, পার্থ বলেছো যে 3 ইয়ার্স বললে ওইটা ওইভাবে হবে, তো একবার ট্রাই করে দেখবে। ঠিক আছে, আর আমরাও 3 ইয়ার্স এরও ডিফারেন্সের কোশ্চেন শেয়ার করব। ক্লাস কন্টিনিউ দেখতে থাকো, আমরা 3 ইয়ার্স এর বিষয়েও আলোচনা করব। ঠিক আছে, মানে আস্তে আস্তে সব টাইপের কোয়েশ্চেন সি পরীক্ষা পর্যন্ত। ঠিক আছে, 16-17 পরীক্ষা হবে মার্চে, পরীক্ষা পর্যন্ত আমি যদি একদিন অল্টারনেট ক্লাস দিই তোমাদেরকে, তো প্রায় সব টাইপেরই অঙ্ক আমি কমপ্লিট করাতে পারবো, এটা আশা রাখছি। তো আমি কমপ্লিট করানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো উত্তর আমরা দেখতে পাচ্ছি বিক্রম, গোপীনাথ আর স্বাগত বলেছো 17%। তো আমি আর অপেক্ষা না করে এটা উত্তর দেখে নিচ্ছি। যে দেখো এই ক্ষেত্রে আমরা জানি যে ক্রয় মূল্যের সাপেক্ষে 30% দাম বাড়িয়ে আমি যদি 10% দাম কম করে দিই, কমিশন দিচ্ছি মানে কি ছাড় দিচ্ছি, তাহলে আমার লাভের শতকরা হার কত? তো তার মানে বোঝাতে চাইছি, বুঝতে পারছো যে যখনই আমাকে পার্সেন্টেজ ভ্যালু ওঠা নামা করবে এরকম বলা থাকবে প্রশ্নতে, বাড়ছে কমছে কমছে বাড়ছে, এরকম প্রশ্নতে রিয়েল ভ্যালুর কোনো প্রয়োজন নেই। এই যে 286 এর কোনো প্রয়োজন নেই, আমরা
একটা ব্রহ্মাস্ত্র জানি, প্রত্যেকেরই জানা আছে, এক্স ওয়াই বাই 100। এটা ব্রহ্মাস্ত্র কেন বললাম বুঝতেই পেরেছো। খুব দারুণ একটা মেথড, বা ডাইরেক্ট মেথডও বলতে পারো, ট্রিকও বলতে পারো। প্রচুর অঙ্ক সমাধান হয় এই ফর্মুলাটিতে। তো এইটা ইউজ করে তুমি ডাইরেক্ট এটার উত্তর করে দেবে। 286 টাকার কোনো প্রয়োজন নেই এখানে। অর্থাৎ বোঝানোর চেষ্টা করছি, 30 বাড়ছে তো 30, 10 কমছে তো -10, আর জানা আছে আমাদের এইখানে xy/100 এর আগে এক্স আর ওয়াই এর যা সাইন থাকে সেটা ডিপেন্ড করে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। 30 × 10/100, তার মানে 30 থেকে 10 বাদ 20 মাইনাস 300/100, মানে 3 বাদ যাবে, 17% আনসার। ঠিক উত্তর ছিল প্রত্যেকেরই, এবং আশা করছি তোমরা এইভাবেই সলভ করেছো। ঠিক, একদম কারেক্ট, ঠিক, স্বাগত, ঠিক বলেছো, এক্স ওয়াই মেথড। তো 286 কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যখনই পার্সেন্টেজ ভ্যালু আপ ডাউন করবে তখন তুমি xy/100 ইউজ করে সলভ করতে পারো। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। চলো, প্রবলেম বেসড অন এজের আরেকটা খুব দারুণ অঙ্ক দাও। এখন থেকে 15 বছর পর এক ব্যক্তির বয়স 15 বছর আগে যা বয়স ছিল তার 4 গুণ হবে। বর্তমানে তার বয়স কত বছর সেটা অপশনে দেওয়া আছে। বিক্রমের উত্তর এসেছে 25। কৌশিক বলেছো 25। স্বাগত 25। বৃন্দাবনও বলেছো 25। 25। প্রমিত বলেছো 25। রিতেশ 25। গোপীনাথ 25। ঠিক, চলো দেখি। আচ্ছা, সলভ করার আগে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। আমি আজকে টোটাল 30টা প্রশ্ন রেখেছি, ঠিক আছে? এবারে তোমরা যদি বলো তাহলে টোটাল 30টা কোশ্চেনই আমরা দেখব। আর যদি তোমাদের মনে হচ্ছে যে না, আজকে 30টা না হয়ে 20টা পর্যন্তই থাক, তো আমি 20 পর্যন্ত করিয়ে বিরতি নেব, ঠিক আছে? এবার তোমাদের যেমন সুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাও। আমি আজকের জন্য 30টা কোশ্চেন টোটাল রেখেছিলাম তোমাদের জন্য, এবারে যেমন হবে আমাকে জানাবে। চলো এটা সলভ করি। উত্তর তো চলে এসেছে, কারেক্ট আনসার ছিল প্রত্যেকের, ভেরি গুড। তাহলে দেখো, বলেছে আমি এরকম লিখছি, প্রেজেন্ট, পি ফর প্রেজেন্ট। বলছে একজন ব্যক্তির এখন থেকে 15 বছর পর, প্রেজেন্ট থেকে 15 বছর পর এক ব্যক্তির বয়স কত হবে জানো? বলছে কত? 15 বছর আগে, 15 বছর আগে যা ছিল, আজ থেকে 15 বছর পর কত হবে জানো? আজ থেকে 15 বছর আগে যা ছিল তার 4 গুণ। তো তার মানে বুঝতেই পারছো, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, মিনস 15 বছর আগে যদি একজনের কাছে 1 টাকা ছিল, তাহলে 15 বছর পর 4 গুণ মানে 4 টাকা থাকবে। হবে কিনা? ব্যাস। তো তার মানে 15 বছর আগে যদি 1 মানে যদি x ছিল, তাহলে 15 বছর পর 4x হবে। এবং ভালো করে ভাবো, x হচ্ছে 4x এর সমান কখন? যখন আমি এই স্টেজ থেকে এই স্টেজে যাচ্ছি। এই স্টেজ থেকে এই স্টেজ মিনস 15 বছর আগের থেকে 15 বছর পরে, মানে 15 আর 15 30 বছরের গ্যাপে দেখছি। ভালো করে ভাবো, x থেকে 4x হচ্ছে 30 বছরের গ্যাপে। তার মানে লিখতে পারি x প্লাস 30 ইয়ার্স। x এর সাথে যদি 30 বছরের গ্যাপ যোগ করে দিই তাহলে হবে 4x। তো তার মানে এটা x বাঁ দিকে, 30 ডান দিকে আনার পর ডিফারেন্স হবে, বুঝতে পারছো? 4x থেকে x বাদ, 3x সমান 30, x এর ভ্যালু হবে 10। তাহলে x যদি 10 হয়ে যায়, তো তার মানে
তুমি এইখান থেকে উত্তর দিতে পারবে, এইখান থেকে উত্তর দিতে পারবে, হবে কি না? কেন না, এক্স যদি 10 হয় তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 10, তাহলে তার প্রেজেন্ট এজ কত? তাহলে 15 বছর যোগ করব, কারণ আজ থেকে 15 বছর আগে ব্যক্তিটির বয়স ছিল 10 বছর, তাহলে বর্তমানে 15 বছর যোগ করে দাও, তাহলে 25 বছর হবে ব্যক্তিটির এজ। অথবা এই স্টেজে যদি দেখো 4x, তাহলে x যদি 10 হয় তাহলে 4x এর ভ্যালু কত হবে? 40 বছর। তো 40 বছর আজ থেকে 15 বছর পর হবে, তাহলে আজকে 15 মাইনাস করে দাও, 25 বছর। ঠিক আছে, তো আবার প্রত্যেকেরই সঠিক উত্তর ছিল, ভেরি গুড। ঠিক আছে, তাহলে 25 বছর বয়স হবে, মানে বর্তমানে তার বয়স হবে 25 বছর। তো তোমাকে x 4x 30 বছরের গ্যাপ মেনটেন করে দিলে আনসার চলে আসবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি যে 20 অবধি থাক তোমরা বলেছো। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা তাহলে আজকের ফাইনাল কোয়েশ্চেন নিচ্ছি। স্রোতের অনুকূল প্রতিকূল আছে, চলো উত্তর দাও। স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে সেই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগের স্থির জলে অনুপাত হলো। ঠিক, চলো তাহলে নেক্সট ক্লাসে আবার রিমেনিং গুলো হবে, আরো কিছু নিউ কোয়েশ্চেন্সও তোমাদের সাথে আলোচনা করবো। ঠিক আছে, বিক্রমের উত্তর চলে এসেছে 1:3। স্বাগত বলেছো 1:3। প্রমিত বলেছো 1:3। বৃন্দাবন 1:3। ঠিক, কারেক্ট। স্বাগত ঠিক বলেছো। শিল্পীও বলেছো 1:3। ঠিক আছে, চলো। তো উত্তর যেহেতু চলে এসছে আবার কারেক্ট, প্রত্যেকেরই উত্তর কারেক্ট, 1:3 কারেক্ট আনসার ছিল। এবার দেখো বলেছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল মানে বুঝতেই পারছো, অনুকূল মানে ডাউন স্ট্রিম, ডাউনে যাব, যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে সেই দূরত্ব, অর্থাৎ ডিস্টেন্স সমান আছে, ডিস্টেন্স সমান, প্রতিকূলে সেই দূরত্ব উঠে আসতে আমার দ্বিগুণ সময় লাগে। অর্থাৎ এখানে যদি আমি 1 ইউনিট সময় নিই, তাহলে প্রতিকূলে 2 ইউনিট সময় নিচ্ছে। ঠিক আছে, তারপরে ডাউন স্ট্রিম স্পিড 1 ইউনিট, আপ স্ট্রিম স্পিড 2 ইউনিট, সরি টাইমের ইউনিট 1:2। এবার ভাবো যদি ডিস্টেন্স সমান থাকে, তাহলে টাইম রেশিও যেটা হচ্ছে, ধরে নাও আমি বলছি ডাউন স্ট্রিম, ডাউন আর আপ, টাইম রেশিও কত? ডাউনে 1 আর আপে 2। তাহলে ডিস্টেন্স যদি সমান থাকে, তাহলে টাইমের সাপেক্ষে স্পিড রেশিও কি হয়? ইনভার্স হয়, ব্যস্তানুপাতিক হয়, তার মানে 2:1 হয়ে যায়। এইবার আমরা জানি যদি ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম স্পিড জানা থাকে, তাহলে ডাউন ধরে নাও 2 ইউনিট আর আপ ধরে নাও 1 ইউনিট। তাহলে কি বলেছে, কার কার বলেছে? স্রোতের বেগ, তার মানে স্পিড অফ স্ট্রিম ইজ 2, নৌকার বেগ স্থির জলে মানে স্পিড ইন স্টিল ওয়াটার, বোঝা যাচ্ছে? স্পিড অফ স্ট্রিম, এসএস মিন্স স্পিড অফ স্ট্রিম, স্রোতের বেগ, আর স্পিড ইন স্টিল ওয়াটার, স্থির জলে গতিবেগ কত? তো আমাদের জানা আছে যে একবার 2 দিয়ে ডিভাইড করতে হয় বিয়োগ করে, একবার যোগ করে, অর্থাৎ স্পিড অফ স্ট্রিম বিয়োগ করে বাদ দিতে হয়, যোগ করে বাদ দিতে হয়। যখন রেশিও হচ্ছে 2 2 তো কাটা যাবে, তো তার মানে তুমি একবার কি করে দাও, 2 - 1 রেশিও 2 + 1 ডাইরেক্ট করে দাও। কারণ ভাবো আমি কি বলছি,
ডাউন স্ট্রিম স্পিড আর আপ স্ট্রিম স্পিড যদি জানা থাকে, তো স্পিড অফ স্ট্রিম কি হয়, ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপ স্ট্রিম স্পিড ডিভাইডেড বাই 2। আর স্পিড ইন স্টিল ওয়াটার কি হয়, ডাউন স্ট্রিম স্পিড প্লাস আপ স্ট্রিম স্পিড ডিভাইডেড বাই 2। এটাই বলতে চাইছিলাম। তো 2 2 তো কাটাই যাবে, আমাদের রেশিও যখন করছি কাটাই যাবে, তখন এইটা লিখে না লিখে আমাদের কি লাভ আছে, তখন একবার বিয়োগ আর একবার যোগ করে উত্তর বলে দাও। তাহলে 2 - 1 হচ্ছে 1 আর 2 + 1 হচ্ছে 3, তাহলে 1:3 আনসার। ঠিক উত্তর ছিল প্রত্যেকেরই, কারেক্ট আনসার। তো চলো তাহলে আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। আশা করছি আজকের ক্লাস করে তোমাদের যে প্রিভিয়াস কোশ্চেন গুলো ছিল সেগুলো রিভিশন হয়ে গেল। আরো আমরা কন্টিনিউ ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, তো ক্লাসগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করবে।